শুরু করতে যাচ্ছি মডিউল বি, রিস্ক আইডেন্টিফিকেশন এন্ড অ্যাসেসমেন্ট। আমরা নাম থেকে বোঝা যাচ্ছে এখানে আমরা কি শিখবো, রিস্ক আইডেন্টিফাই করার প্রসেসগুলো শিখবো, টেকনিকগুলো শিখবো এবং অ্যাসেসমেন্ট করার টেকনিকগুলো শিখবো। কালচার অফ রিস্ক আইডেন্টিফিকেশন, এখানে আমার প্রথম কোশ্চেনটা হলো রিস্ক আইডেন্টিফিকেশনের কালচারটা কি। এখন দেখেন একটা কিছু কিছু ব্যাংক আছে কি ওদের প্রথম কথা হলো কালচারের ডেফিনেশনটা কি। কালচারের ডেফিনেশন হলো লং টাইম একটা অ্যাটিটিউড, বিলিভ, বিহেভিয়ার যেটা লং টাইমে একটা মানুষের ভিতরে, একটা অর্গানাইজেশনের ভিতরে বিল্ড আপ হয় এবং এটাই ওরা নার্সিং করে থাকে, মনিটর করে থাকে, লালন পালন করে থাকে। সো রিস্ক আইডেন্টিফিকেশনের কালচারটা কি, ওই কালচারকে বোঝাচ্ছে যেই কালচারে তারা কন্টিনিউয়াসলি কি রিস্ক আইডেন্টিফাই করে এবং টপ ম্যানেজমেন্টের সাথে শেয়ার করে। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস স্টেপ, আমার রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস স্টেপ এটা অনেক পরে আসছে, এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি আমরা, তাই না? আমরা রিস্ক আইডেন্টিফাই করবো, রিস্ক মেজারমেন্ট করবো, হ্যাঁ, কোয়ান্টিফাই করবো আর কি, যে আমার আমি 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 যে টস করতেছি আমার চান্স আসা কি, হেড এবং টেল আসার চান্স কি 50-50। তো আমি কাস্টমার লোন দিচ্ছি, তার ডিফল্ট হওয়ার চান্স কত, 10%। সো জিরো কিন্তু করা সম্ভব না, রিস্ক কিন্তু কখনো জিরো করা যায় না, মিনিমাইজ করা যায়। সো আমি 2 নম্বরে কি রিস্ক মেজারমেন্ট করবো, কতটুকু রিস্ক আছে, তারপর রিস্ক মিটিগেট করবো, হ্যাঁ, রিস্ক প্রাইসিং করব। আমি আমি কোন কাস্টমার যদি বেশি রিস্কি কাস্টমার হয় তাকে আমি বেশি চার্জ করব, এটাকে রিস্ক প্রাইসিং বলা হয়। রিস্ক মনিটরিং এবং কন্ট্রোল করব আমি। সো এই এই 5টা স্টেজে কিন্তু আমি কি করতেছি, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, মানে এই 5টা স্টেপে কিন্তু আমি রিস্কটা ম্যানেজ করতেছি। সো এটা অনেকবার আসবে, আপনি এই 5টা স্টেপ মনে রাখেন, তার সাথে সাথে অন্যভাবে যদি কোশ্চেন হয়, অন্য জায়গায় যদি কোশ্চেন হয়, 2-1 পয়েন্ট হয়তো এডিশন হতে পারে। কি রিস্ক ইন আওয়ার, এই কোশ্চেনটা 96-এ আসছিল, বুঝছেন, একটা ওয়ার্ড কোশ্চেন হঠাৎ করে আসলে, হঠাৎ করে না, একটু ঘুরে দিলে আপনি পাজল হয়ে যাবেন। বাট আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন জিনিসটা সেম। এখানে যেটা বলা আসছিল কোশ্চেনটা হলো কি রিস্ক ইন ইউর অর্গানাইজেশন, যে আপনি কি মনে করেন আপনার ব্যাংকে কি কি রিস্ক আছে। সো আপনি দেখেন একটা জিনিস দেখেন, আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিতে বসতেছেন, তো আপনার পরীক্ষায় কোশ্চেন আসছে যে আপনি আপনার অর্গানাইজেশনে কি কি রিস্ক মনে করেন, যে কি কি রিস্ক ফেস করতে পারে বা কি কি রিস্ক আছে। সো আপনার কোম্পানিতে রিস্ক থাকা, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে রিস্ক থাকা, বা রিস্ক ম্যানেজমেন্ট, ব্যাংকিং ইন্ডাস্ট্রি রিস্ক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিস্ক ম্যানেজমেন্টের এরিয়াগুলো তো ডিফারেন্স কিছু না, তাই না? এখন আপনার যখন আপনি বলতেছে আপনার কোম্পানিতে কি কি রিস্ক আছে, তখন কিন্তু আপনি পাজল হয়ে যাচ্ছেন। সো আপনি এই ধরনের কোশ্চেন কখনোই পাজল হবে না, আপনি লজিক্যালি চিন্তা করবেন যে আমার কোম্পানিতে যে রিস্ক আছে ওইগুলোই হলো রিস্ক ম্যানেজমেন্টের এরিয়া। সো মেজর রিস্ক আইডেন্টিফাইড কি কি রিস্ক, আমার ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশন রিস্ক, মানে রিস্ক ম্যানেজমেন্টের যে এরিয়াগুলো, এগুলোই কিন্তু আপনি বিলং করতেছেন, এর বাইরে কিন্তু আপনি না। ঠিক আছে? সো আপনি এবার মনে রাখবেন, এবার আসে টাইপ অফ ফাইন্যান্সিয়াল রিস্ক। সো আমার ফাইন্যান্সিয়াল রিস্ক এবং নন ফাইন্যান্সিয়াল রিস্ক, এই কোশ্চেনটা প্রায় সময় এসে থাকে, আপনি খুব সহজে মনে রাখেন। ফাইন্যান্সিয়াল রিস্ক গুলো ওই রিস্ক গুলা যে রিস্ক গুলার ফলে আপনার কি হয়, ফাইন্যান্সিয়াল লস হওয়ার চান্স থাকে। আর নন ফাইন্যান্সিয়াল রিস্ক গুলা ওইগুলা যেগুলো আপনার ফাইন্যান্সিয়াল লসের সাথে জড়িত না। তো ফাইন্যান্সিয়াল রিস্ক গুলো যেগুলো আপনার ফাইন্যান্সিয়াল লস হবে, যেমন ক্রেডিট রিস্ক, আপনার কাস্টমার যদি আপনাকে টাকা ফেরত না দেয়, আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, হ্যাঁ, টাকা লস হচ্ছে। 2 নম্বর হলো মার্কেট রিস্ক, আপনি ধরেন মার্কেটে যদি শেয়ারের দাম কমে যায়, আপনি প্রত্যেকটা ব্যাংকে শেয়ার হোল্ড করে, আপনারা সবাই জানেন, প্রত্যেকটা ব্যাংকে তাদের পোর্টফোলিওতে শেয়ার আছে, তো শেয়ার মার্কেট যদি ডাউন টাউন হয়, যদি পড়ে যায়, আপনার লস হচ্ছে, কি লস হচ্ছে, টাকা লস হচ্ছে। আপনি সহজেই মনে রাখেন, সিম্পলি মনে রাখেন। আসলে আপনি জিনিসটাকে জটিল করবেন না, আমি আবারও বলতেছি, আমি আজকে আবারও রিপিট করতেছি, আপনি পড়াগুলোকে কখনো জটিল করবেন, আপনি সিম্পলি লজিক্যালি চিন্তা করবেন। আপনার যেহেতু আমরা যেহেতু আসলে সারাদিন চাকরি করার পর ব্রেন ওইভাবে কাজ করে না, কাজ করার দরকারও নাই, মুখস্থ করার দরকার নাই, আপনি যদি লজিকটা ঠিক করতে পারেন, হ্যাঁ এটার লজিক এটা, তাহলে দেখবেন যে কোশ্চেনের অ্যান্সার চলে আসবে পরীক্ষায়, হ্যাঁ। 3 নম্বর হলো লিকুইডিটি রিস্ক, আপনার আমার ফাইন্যান্সিয়াল, আমার লিকুইডিটি রিস্ক, আপনি দেখেন, আপনি সিআরএসএলআর যদি ঠিকভাবে মেনটেন না করেন, আপনি যদি কাস্টমার চেক যদি ঠিকভাবে পে না করেন, তাহলে কি করতে হবে আপনাকে, কল মানি থেকে বড় করতে হবে। কল মানি থেকে বড় কল করতে হলে কি করতে হবে, আপনাকে বেশি রেটে আপনাকে বড় করতে হবে, হ্যাঁ। সো কল মানি থেকে বড় করতে হবে বা হায়ার রেটে ডিপোজিট অফার করা লাগবে। সো লিকুইডিটি রিস্ক হলে আপনি যদি লিকুইড না হন, প্রপার লিকুইড না হন, আপনার যদি কাস্টমারের টাকা ফেরত দেওয়ার টাকার ক্যাপাবিলিটি না থাকে, তখন কিন্তু আপনি বেশি রেটে অন্য ব্যাংক থেকে এফডিআর নিচ্ছেন। তার মানে আপনার কিন্তু বেশি মানে টাকা লস হচ্ছে, এখানে টাকার সাথে জড়িত। 4 নম্বর হলো অপারেশনাল রিস্ক, আপনার ব্রাঞ্চে যদি আগুন লাগে তাহলে কিন্তু আপনার অপারেশন রিস্ক হবে, ব্রাঞ্চের অনেক কিছু পুড়ে যাবে, আপনার আমার নতুন করে কেনা লাগবে। নন ফাইন্যান্সিয়াল রিস্কের ভিতরে কি আছে, আপনার রেপুটেশন রিস্ক। আমি এখানে একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, আপনি নন ফাইন্যান্সিয়াল রিস্ক গুলাকে আপনি ফাইন্যান্সিয়াল রিস্কে লিখতে পারেন, শুধু যদি বলে যে আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক গুলা কি কি, আপনি যদি 10 নম্বরের কোশ্চেন আসে, আপনি নন ফাইন্যান্সিয়াল গুলা ফাইন্যান্সিয়ালে লিখবেন এবং নিচে লিখে দিবেন যে রেপুটেশনের কারণেও ব্যাংকের লস হয়। রেপুটেশন লস হওয়ার কারণে কাস্টমার আসে না, কাস্টমার না আসলে আমার ব্যবসা হয় না, এটা কিন্তু যখন মানে যখন রেপুটেশন নন ফাইন্যান্সিয়াল রিস্ক গুলা যখন টাকার সাথে জড়িত হয়ে যায়, তখন কিন্তু এটা ফাইন্যান্সিয়াল রিস্ক হয়ে যায়, হ্যাঁ। সো আপনাদের খুব সহজ করে বলে দিচ্ছি, আপনি জিনিসটা অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন।
আবার যদি দুইভাবে কোশ্চেন আসে যে ফাইন্যান্সিয়াল রিস্ক গুলা লেখো, নন ফাইন্যান্সিয়াল রিস্ক গুলা লেখো, তখন আপনি আলাদা লিখবেন। এবং ঠিক আছে, সো আপনার যদি আবার শুধু ফাইন্যান্সিয়াল রিস্ক আসে এবং নাম্বার আসে 5 নাম্বার, তো আপনি 5টা পয়েন্ট লিখলেন, দরকার নাই তো আপনি নন ফাইন্যান্সিয়াল আনার দরকার নেই, 4টা পয়েন্ট লিখে দিলেন, আপনার 5 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম, নন ফাইন্যান্সিয়াল রিস্কের ভিতর পড়ে রেপুটেশনাল রিস্ক, রেগুলেটরি কমপ্লায়েন্স। রেগুলেটরি যদি আপনি রিপোর্টিং ঠিকভাবে না করে তখন কিন্তু ওরা পেনাল্টি করে। তারপরে হলো আপনার অপারেশনাল এফিসিয়েন্সি যদি না থাকে, ওইটাও কিন্তু আপনার নন ফাইন্যান্সিয়াল রিস্ক। টাকার সাথে সরাসরি জড়িত না, কিন্তু একটা সময় গিয়ে টাকার সাথে জড়িত হয়ে যায়, শুরুতে হয়তো টাকার সাথে জড়িত না। রেপুটেশন রিস্কে ধরেন আপনার কোনো এমপ্লয়ি চুরি করছে, ধরেন 5 কোটি টাকা কোনো কাস্টমারের কাছ থেকে, কাস্টমার অ্যাকাউন্ট থেকে আপনার কোনো এমপ্লয়ি নিয়ে নিচ্ছে ব্রাঞ্চে। হ্যাঁ, তো সাথে সাথে ওই কাস্টমার কিন্তু ফেড আপ হবে, আশেপাশে নিউজ ছড়াবে, যে পেপারে চলে আসবে যে ওই ব্যাংকের এমপ্লয়ি চুরি করছে, তখন এটা কিন্তু রেপুটেশন রিস্কে পড়ে গেছে। কিন্তু রেপুটেশন রিস্কের পরের কনসিকোয়েন্সটা কিন্তু ফাইন্যান্সিয়াল রিস্ক। রেপুটেশন হওয়ার কারণে কাস্টমার আসবে না, কাস্টমার না আসলে আপনার ব্যবসা নষ্ট হবে, আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক হবে। সাইবার সিকিউরিটির কারণে আপনার কি হতে পারে, আপনি থ্রেটে পড়তে পারেন। এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ফ্যাক্টর হতে পারে, লিগ্যাল এন্ড লিটিগেশন ফ্যাক্টর হতে পারে, আপনার কাস্টমার আপনার নামে মামলা দিল, তো মামলা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাকা খরচ হচ্ছে না, সাথে সাথে হচ্ছে না, কিন্তু আপনাকে এটা কিন্তু নন ফাইন্যান্সিয়াল রিস্কের ভিতরে পড়ে যায়। রিস্ক অ্যাসেসমেন্ট টোল, আমরা রিস্ক নিয়ে অনেক কথা বলছি, আমি রিস্ক কিভাবে অ্যাসেস করবো, আমি অ্যাসেসমেন্ট নিয়ে কিন্তু কথা বলছি, তাই না? অ্যাসেসমেন্ট হইলো একটা পার্ট অফ রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট। সো রিস্ক অ্যাসেস কিভাবে করবো, রিস্ক রেজিস্টার, আমি রিস্ক রেজিস্টার মেনটেন করবো, লিখে রাখবো। হ্যাঁ, যে এই রিস্ক, এই জিনিসগুলো আমার আমার জন্য রিস্কি। আমি যদি রিস্ক রেজিস্টার আরো সহজ করে বলি, আমি যদি একটা রেজিস্টারে রাখি যে আমার আমার ব্রাঞ্চে কথার কথা 1,000 অ্যাকাউন্ট আছে এবং 5টা অ্যাকাউন্টে আমার কি নাই, এনআইডি নাই। তো এই যে আমি রেজিস্টারে লিখে রাখলাম যে 5টা অ্যাকাউন্টে আমার এনআইডি নাই, এটা কালেক্ট করা লাগবে, এটাই হলো রিস্ক রেজিস্টার। শর্ট অ্যানালাইসিস করবো, আমার স্ট্রেংথ গুলা কি আছে, উইকনেস কি আছে, অপরচুনিটি কি আছে, থ্রেট কি আছে। এটা এইভাবে আমি শর্ট অ্যানালাইসিস করেও আমি কি করতে পারি, রিস্ক অ্যাসেস করতে পারি। ব্রেইনস্টর্মিং করবো, আমি ব্রেইনস্টর্মিং করেও আমি রিস্ক অ্যাসেস করতে পারি। আন্ডারস্ট্যান্ডিং রিস্ক লাইকলিহুড। সো আনসার্টেনিটি আর রিস্ক লাইকলিহুড কিন্তু একটু একটু ডিফারেন্স আছে, বুঝছেন? আমি রিস্ক পড়ছি মানে প্রবাবিলিটি অফ আনসার্টেনিটি, আনফরচুন ইভেন্ট, এটা হলো রিস্ক যেটা কাউন্ট করা যায়, আনসার্টেনিটি হলো যেটা কাউন্ট করা যায় না। আবার লাইকলিহুড কি, আরেকটা ওয়ার্ড চলে আসছে লাইকলিহুড। সো আসলে টার্ম অনেকগুলাই আসবে, বাট আপনি সহজে মনে রাখবেন যে আমার লাইকলিহুড হলো প্রবাবিলিটি অফ চান্স অফ এ স্পেসিফিক রিস্ক ইভেন্ট অকারিং। যে আমার কোনো একটা রিস্ক হওয়ার যে চান্সটা, আপনি একটা ওয়ার্ড মনে রাখেন, চান্সটা মনে রাখেন। লাইকলিহুড মানে তো চান্স, তাই না? লাইকলিহুডের একটা সিনোনিম হলো চান্স। সো কোনো একটা রিস্ক অ্যারাইজ করার যে চান্সটা, ওইটা হলো রিস্ক লাইকলিহুড। মানে কোনো একটা ঘটনা ঘটার যে চান্স, যে প্রবাবিলিটি, ওইটা হলো রিস্ক। আমি আবারও রিপিট করতেছি, কোনো একটা ঘটনা ঘটার যে প্রবাবিলিটি, ওইটাও হলো রিস্ক। আর রিস্ক অ্যারাইজ হওয়ার যে চান্সটা, ওইটা হলো লাইকলিহুড। রিস্ক অ্যারাইজ হওয়ার যে চান্সটা, ওইটা হলো লাইকলিহুড। মানে আরো ডিপের কথা আর কি। রিস্ক লাইকলিহুড কেন ম্যাটার? আমার ডিসিশনের জন্য দরকার, আমার ডিসিশন মেকিং এর জন্য দরকার, প্রিপেয়ারনেস এর জন্য দরকার, আমার প্রোয়েক্টিভ অ্যাপ্রোচের জন্য দরকার, মিটিগেশন স্ট্র্যাটেজির জন্য দরকার। আন্ডারস্ট্যান্ডিং কি রিস্ক ইন্ডিকেটর, আমার কি রিস্ক ইন্ডিকেটর, এখানে কিন্তু আমরা আরো একটা নতুন টার্ম পড়ছি, ইন্ডিকেটর শব্দটা আগে ছিল, আমি রেড মার্ক করে রাখছি, এই টার্মটা আগে পড়ি নাই। কি রিস্ক ইন্ডিকেটর হইলো ওই ইন্ডিকেটর গুলা বোঝাচ্ছে যেগুলা দেখে আমি বুঝতে পারবো যে আমি হাই রিস্কে আছি না লো রিস্কে আছি। ইন্ডিকেটর নাম থেকে বোঝা যায়, ইন্ডিকেটর আমরা কি সিগন্যাল দেয় না, যে আমরা, আপনারা যারা ড্রাইভিং করেন, আমি ড্রাইভিং করি, তো আপনারা যারা ড্রাইভিং করেন, আপনি কিন্তু দেখেন যে সিগন্যাল কোন থেকে দিচ্ছে, ঠিক আছে? আমি যখন বামে টার্ন নিব, তখন আমি ইন্ডিকেশন দিচ্ছি যে আমি বামে যাবো, আমি বামের লাইট জ্বালাচ্ছি। তো ইন্ডিকেশন মানে কি, লাইট জ্বালানো, ইন্ডিকেট করা, ফোকাস করা। সো রিস্ক ইন্ডিকেটর কোনগুলা, যেগুলো দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, যে আমার আমার জন্য হাই রিস্ক এবং লো রিস্ক, আমি দেখেই বুঝতে পারবো, ইন্ডিকেশন দেখেই বুঝতে পারবো যে আসলে এই জিনিসটা কি, আমার জন্য রিস্কি না রিস্কি না। ঠিক আছে, সো ডেফিনেশন কি বলছে, মেট্রিক্স টু মনিটর পটেনশিয়াল রিস্ক। আমি এটা একটা মেট্রিক্স, রিস্ক ইন্ডিকেটর একটা মেক্সিক হেডলাইটের মতো, হ্যাঁ, যেগুলো আমি দেখে বুঝতে পারি যে আমার জন্য পটেনশিয়াল রিস্ক কিনা। ওয়ার্নিং সিগন্যাল, এটা আমাকে সিগন্যাল দিচ্ছে যে আমরা আমার আমার কতটুকু রিস্ক হবে, রিস্কিনেস হবে, এবং আমি কিভাবে মিটিগেট করব, কতটুকু, যে কোন রিস্কগুলো আমি মিটিগেট করবো, কোনগুলো করবো না। ঠিক আছে, এখানে এক্সাম্পল এবং পারপাস দেওয়া আছে, খুব সহজ। এবার আসি আন্ডারস্ট্যান্ডিং রিস্ক রেজিস্টার। আমরা রিস্ক রেজিস্টার একটু আগে পড়ে আসছিলাম, আমরা অনেকগুলো পড়তেছি, তাই না? রিস্ক অ্যাসেসমেন্ট টোল পড়ছি, তারপর সো এখন আমরা পড়বো রিস্ক রেজিস্টার। রিস্ক রেজিস্টার কিছুই না, যে খাতায় আমার রিস্ক গুলা লেখা থাকে,
এটাই আমার রিস্ক রেজিস্টার। যে খাতায় আমার রিস্ক লেখা থাকে ওইটাই আমার রিস্ক। স্ট্রাকচার ডকুমেন্ট রেকর্ডিং আইডেন্টিফাইড রিস্ক, যে রিস্ক গুলো আমি অলরেডি আইডেন্টিফাই করছি ওইটা আমি যদি খাতায় লিখে রাখি ওইটা হলো আমার রিস্ক রেজিস্টার। ঠিক আছে। রিস্ক রেটিং ইন ব্যাংকিং, আমার রিস্ক রেটিং ইন ব্যাংকিং এর মূল কথা হলো আমার রিস্ক রেটিং ইন ব্যাংকিং হলো আমার যে এটা স্কোরিং করা। রিস্ক রেটিং ইন ব্যাংকিং হলো একটা স্কোরিং করা, যে স্কোরিং এর মাধ্যমে আমি কি করতেছি যে আমি আমি আমার আমার কোন জিনিসগুলো আমার রিস্কি, কোন জিনিসগুলো কম রিস্কি, এগুলো আমি স্কোর করে দেখার চেষ্টা করি যে আমার ব্যাংকটা কি পজিশনে আছে। হ্যাঁ, কোন পজিশনে আছে। আমার একজনের মনে সাউন্ড হচ্ছে, আমি একটু সাউন্ড অফ করে দিই। আপনারা সবাই একটু মাইক্রোফোনটা, আব্দুল সাত্তার ভাইয়ের সাউন্ড হচ্ছে, প্লিজ। আমি অফ করে দিছি, হ্যাঁ আপনি অফ করেন না। সো আমাদের ক্লাসের খুব ডিস্টার্ব হচ্ছে সাউন্ড গুলা। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাউন্ড গুলা যাতে আপনারা একটু একটু খেয়াল রাখবেন, আপনার মাইক্রোফোনটা আপনি খেয়াল রাখবেন যাতে আপনার মাইক্রোফোনটা অন আছে না অফ আছে একটু যাতে বোঝা যায়। হ্যাঁ, তো আমরা বলছিলাম রিস্ক রেটিং, আমরা রেটিং করি, আমরা যারা রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন আছে তারা সবাই জানি আমরা রিস্ক, আমরা রেটিং করি, স্কোরিং করি, নাম্বার দেই। ধরেন যেটা সবচেয়ে হাই রিস্ক এটাতে 10 নাম্বার দিলাম, যেটা কম রিস্ক এটা 1 দিলাম, দিয়ে আমি রেটিং করি। রেটিং করে বোঝার চেষ্টা করি কোনটা বেশি রিস্কি কোনটা কম রিস্কি। এই কোশ্চেনে 96 ব্যাংকিং প্রফেশনাল এক্সামে আসছিল যে এনহ্যান্সিং ইমপ্রুভিং রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং। আমার বর্তমানে এটা এটা না বর্তমানে একটা বার্নিং ইস্যু, যে বর্তমান ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনার আমাদের রিস্ক ম্যানেজমেন্টকে স্ট্রং করার জন্য, রিস্ক আমার ব্যাংকগুলোকে আরেকটু ভালোভাবে রান করার জন্য কোন কোন এরিয়া গুলাতে ফোকাস করা লাগবে, আমার আসলে ইমপ্রুভ করা লাগবে। ঠিক আছে, কি কি চেঞ্জ করা লাগবে বর্তমানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আরো ভালোভাবে রান করার জন্য। একটা হলো টেকনোলজিক্যাল আপডেট, আমরা কিন্তু অনেক ব্যাকডেটেড হয়ে আসছে, আমাদের টেকনোলজিক্যালি এখনো অনেক ব্যাংক আপডেট না। হুম। সো আমাদেরকে টেকনোলজিক্যাল আপডেট হওয়া লাগবে, রেগুলেটরি কমপ্লায়েন্স, আমাদের প্রত্যেকটা ব্যাংকের রেগুলেটরি কমপ্লায়েন্স থাকা লাগবে, রিস্ক কালচার বিল্ড আপ করা লাগবে, প্রত্যেকটা ব্যাংকের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট দেওয়া লাগবে, ইন্টিগ্রেটেড রিস্ক ম্যানেজমেন্ট করা লাগবে, সাইবার সিকিউরিটি এনশিওর করা লাগবে। তো এই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের মূল আলোচনা। আমরা সেকেন্ড চ্যাপ্টারটা খুবই ছোট ছিল, আমরা খুব সহজে পড়ছি, আমরা যে কি জিনিসগুলো বোঝার চেষ্টা করবো, লজিক্যালি মনে রাখার চেষ্টা করবো। আমরা চলে যাচ্ছি থার্ড চ্যাপ্টারে, যে